ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। এটা কি ধরনের কথা? দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড। তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা কি কি ছিল ওই দফায়? যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো, আমি ভাই, আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আপনি আচ্ছা, আমি সেনাবাহিনী তো করতে পারবেন না স্যার, সেনাবাহিনী তো 7 দফা মানলে করতে পারবেন না স্যার। আমি আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। জি স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ। বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নাই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানিয়ে, তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানতে।
অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে গেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না, তারপর দেখা গেল যে সেই সুতিকাগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়কত্ব স্বৈরাচার শাসন বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই, সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস, লুটপাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ, আমাদের এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ মরে যাচ্ছি, সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালেতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস, ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টে 32 সামরিক অভ্যুত্থান। এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল, ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে
1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছেন, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে, বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্জয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য। আচ্ছা আমার চাওয়ার কিছু নাই স্যার, কিন্তু একটা কোশ্চেন, ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন, ধরেন 24-এর বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন। আপনার লাইভে এই মুহূর্তে 4.5 লাখ মানুষ দেখছে, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম, আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় 10টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। এত জনপ্রিয় একজন মানুষ, আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার? সেই কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে, তার জন্য তো আমরা দায়ী নেই। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চীনে ছিলাম রাষ্ট্রদূতাবাসে, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন। কারণ আমার বাবা মনে করতেন যে আমরা আর জিয়া রহমান সব এক, কিন্তু উনি ভেতরে খবর জানতেন না। জিয়া রহমান যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় 4,000 লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না, সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান সানগ্লাস, রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত। কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে, সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নরবলে, কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন, যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য, তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন,
আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে দাঁড়া। আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে, আপনার বললেন আমি কৃতার্থ, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়াই, প্রথম গুলিটা আমাকেই যেতে হবে, মুনাফেক হিসাবে। তার আমি আপনাকে বাঁচাবো, বা আমরাই বা আপনাকে বাঁচাবো, সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন স্যার। এটা কত সালে স্যার? এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল মনে হয় 81। 76 না 77, সামথিং লাইক দ্যাট। হুম, ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সফর ছিল চীনে, এটা হুম। তুমি দেখে নিতে পারো, আমার বইতে লেখা আছে সব কিছু। আচ্ছা, 77 বোধ এবং হয়। তার সাথে যে আমার কি ডায়ালগ হয়েছে 1 to 1, যেটা মধ্যে আর কেউ উপস্থিত ছিল না, পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন। আচ্ছা তো স্যার, আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার, আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল, মানে কি হ্যাঁ, কি কি মানে হয়েছিল? আমি বলি, শোনো, এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম, যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা, তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক আহ, একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট স্টেট, তারপরে অঙ্গভূত করা, সিকিমের মতো। হুম, আর সেখানে লেন্দুদ্দোজি ছিলেন, আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজউদ্দিন, আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেন্দুদ্দোজি। এটা যখন আমরা বুঝতে পারলাম, তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো বা পরবর্তী জীবনে, তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি। তো তোমার মনে থাকার কথা, যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল, মানে ভাষণে বলেছিলেন। পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই। তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক সেফ হাউসে, মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম, বা আমাদের সাথীরা সুজাত কল্যাণীতে, মানে এই প্রভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় করে রাখা হইতো। তখন আই ওয়াজ দ্য ওনলি, কেউ জিয়া রহমানের আশেপাশে যায় না, কারণ উনি ভারতের চক্ষুষু, উনি আওয়ামী লীগের চক্ষুষু, তো কে যাবে ওনার সাথে দেখা করতে? তখন কিন্তু আমি, কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকে চিনি, পাকিস্তান আমল থেকে চিনি, একসাথে কাজও করেছি। যাই হোক, আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন, আমরা আপনাকে সহজে হারাবো না। তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের, সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য, কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মি, সবাই জানে। আচ্ছা, উনি বললেন কি তোমাদের কর্মসূচি?
তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম, যেটা 25 বছরের একটা কর্মসূচি ছিল। ইলিয়া, হুম, তুমি যদি এই কর্মসূচিটা পড়ে, এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে। সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন। তো আমি বললাম যে স্যার, আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য। স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধ তো করবোই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বলে যে আমি পড়লাম, আমি সম্পূর্ণভাবে একমত। স্বাধীন বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনো রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করব। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না, আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আমি দ্যাটস নট এ প্রবলেম। আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাবো, সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার, আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ দিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে এই শপথ উনি দিলেন। তবে একটা শর্ত থাকতো ওনার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো, ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা বললাম আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললাম বললো শুধু তুমি আর নূর, এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করার। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি, তাও তার বাসায়, অফিসে না। এই হলো কথা। তার মানে স্যার, সেই শপথ তো আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশে রেখে এই ছিড়ায় ছেটায় আপনার আন্ডারেই, সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে। আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, চালান। আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই, আপনার করবো। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেট আস ফরগেট এন্ড ফরগিভ এন্ড স্টার্ট এ ফ্রেশ। রাজনীতিতে বা রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না, চালের আগে আপনাকে চিন্তা করতে হয়, কিন্তু একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি
হাউ ক্যান উই স্টার্ট এ ফ্রেশ? এটা সম্ভব না। এইভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? এটা অবশ্যই। শেখ আচ্ছা, মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over Bengal. রাইট, এই রাইট, কথা। রাইট, জি। স্যার অথবা ওটা রেখে কিভাবে তুমি দেশে হুম, মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা তো, এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল। না এটা করার উচিত ছিল না কেন, এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে, যেমন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বলি, আমি বলেছি ক্ষমতাচ্যুত করার কথা তিনি জানতেন। He was a casualty. রাইট, He was a casualty in a conflict, ইটস এ ক্রস armed ফায়ার। conflict. But রাইট, that's it. রাইট। তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নাই, কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব। সো তাকে তো হ্যাঁ। সরাইতেই হবে এনি হাউ। আপনাকে সেটা কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে, হুম, কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বন্ধু, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। এগুলি 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 সঠিক বয়ান নয়। স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন, মানে শোনো, মানে বীর উত্তম ছিলেন একজন। এই প্রশ্নটা আমি শেষ করিনি। জি, জি। আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই, যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই, যেখান থেকে আমরা শিখি হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই, সেই সমস্ত দেশে কি জাতির পিতা, জাতির ফিতা, জাতির বাতা, এই সমস্ত আছে? বলো কোন দেশ আছে? ইউএসএ তে কয়েকজনকে তারা মানে ইউএস এর ফাউন্ডার মনে করেন। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না। রাইট। হুম, দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন। উনি তো কোনদিন একসেপ্ট করে নাই যে তো তাকে বলা হোক জাতির পিতা। হুম। কেনিয়াটা, জম্মু কেনিয়াটা, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। প্যাট্রিক লুমুম্বা অফ জাম্বিয়া, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। স্যার হারারে, পিতা যদি বলা হয়, যেমন ভারতে এই কালচার আছে, কিন্তু ভারত যদি আমরা ভারতের কালচারকে মানবো কেন? না, যদি মানা হয় সেই ক্ষেত্রে স্যার কেন মানা হবে? মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের জাতির পিতা হবে, কারণ সে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে। আর মোহাম্মদ আলী জিন্নাহ কোনোদিনই বাইশে আমি বলছি স্যার, যদি হয়, যদি তারা করতেই চায়, তো তাহলে সে হবে। সে কথা শোনো, জি, জি স্যার। আই এম ভেরি স্ট্রেট। কারণ আমার দাদা নানারা সব ছিলেন ইয়ারট্রাক ফ্রম দি আলিগড়। তারাই প্রতিষ্ঠা করছে মুসলিম লীগ নওয়াজ শরীফুল্লাহ সাহেবের নেতৃত্বে। I come from a political family. My father was the GS of Dhaka University. ঠিক আছে? Now, he became the leader of the youth and student front of Muslim League. ওনারাই বিলেত থেকে নিয়ে আসছিল জিন্নাহকে টু প্রোভাইড লিডারশিপ। তাদের এক পয়েন্ট এজেন্ডা, মুসলমানদের যেন স্বাধীন দেশ চাই, নো আদার থিং। এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারমাইকেল কলেজের একটা ছাত্র, যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা। বুঝলে? অতএব আমার মনে হয়, আমি জিন্দাকে যতটুকু জানি, তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন। জি স্যার। স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো মানুষ অনেক এই 50 বছর অপেক্ষা করছিল। আমরা দ্রুত কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা স্যার,
মানে ইয়েস নো স্যার, মানে দুই ইয়েতে মানে জবাব। আমার দর্শকরা আর তোমার দর্শকরা, আপনার দর্শক স্যার। তোমার দর্শক, আমি আমার দর্শক বলবো না, যে তোমার দর্শক, আই এম প্রিভিলেজ, তুমি আমাকে, আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তারা আমাকে দেখছেন। আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই, এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার, বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতেই হয়, তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কেউ অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে, তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো, তারপরে মানব অধিকার শিখে আসো। এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই? তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নেই? তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না? ওইখানে কেন জাতির মাথা থাকে না? আমাদের এখানে কেন থাকতে হবে? ইন্ডিয়াতে কে জাতির পিতা? হুই ইজ জাতির পিতা ওই ইন্ডিয়া? বলো তুমি আমাকে। দেয়ার ইজ নো জাতির পিতা। হুই ইজ জাতির পিতা? কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। এটা হলো আমার শেষ কথা। এটা তো স্যার মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। যাক স্যার, আমি এক কথা, সেটা অন্য কথা, সেটা একটা গ্রুপের একটা সেগমেন্ট অফ দি পপুলেশনের চিন্তা ভাবনা কথা না বলতে। স্যার, না স্যার, সেগমেন্ট অফ পপুলেশন, এটা আলাদা একটা রিলিজিয়ন। আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব। এটা শুধু শুধু মানুষ না, ওরা 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 আরেক জিনিস, এটাকে আপনি ঠিক করতে পারবেন। ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরাদের আগমন হোক, আমি বলবো তাদের মেন্টর যে ভারত, যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতেছেন বাংলাদেশ থেকে পলায়া। কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায়। আচ্ছা, নিবে, ওনারা পলায় গেছেন। এখন ওই দেশটাতে কোনো জাতির পিতা আছে কি বলো? নাই। তো আমরা কেন জাতির পিতা নেবো? কেন নেব? কি যুক্তিটা কি? বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আগ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল? এখানে ভাসানীর নাম নিতে হবে না? ফজলুল হকের নাম নিতে হবে না? ফারুদ্দিন নাম নিতে হবে না? বলো তুমি আমি পরিষ্কার ভাবে। কেন? তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে? একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? না, আমি সেটা মনে করি না। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। He never wanted that Bangladesh should be independent. আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে, কিচ্ছা বলে। আসল কিচ্ছা তো আগরতলা, মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল। তিনি ছিলেন ফ্লাইট কমান্ডার, কমান্ডার ওয়াজেম হোসেন, পাকিস্তান নেভির চৌকুশ অফিসার। স্যার, অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায়, সেখানে যাই আমি। কথা হচ্ছে যে, শোনো, যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, সেই মর্যাদা দিতে হবে, নাহলে এটা মুনাফিকতা। না, আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজেভাবে কথা বলবেন, কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে, আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন, সে মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই। যাই হোক, তো আমরাও স্যার এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না। আর একটা কথা শুনতে, এই কথাটা যখন তুমি বললেই, তাহলে আমার বইতে পরিষ্কার লেখা আছে মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল। ঠিক আছে, ব্যক্তিগতভাবে বা পারিবারিক ভাবে আমরা কিন্তু তার সাথে বিচ্ছেদ করি নাই।
আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপিয়ন আইনের মাধ্যমে, ওই যে বিচার করলেন গাজী গোলাম মোস্তফার ঘটনাকে কেন্দ্র করে, আমরা মেনে নিলাম। উনি নিজে রাখলেন আমাকে আর নূরকে। স্যার এটা আমার এই কোশ্চেন একটা, এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। বলো। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, না, এটার গাজী মোস্তফা নিজে নিজে ছিল। নিজে আচ্ছা। তো হ্যাঁ, নিজে। আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আপনি আমার বউ বিচার কন্টিনিউ চেয়েছিল। করেন। জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি বিচার, আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা মুজিব কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার? একটু শুরু থেকে বলেন। ঘটনা খুবই, এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো, আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি আর একা না, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অতএব আমরা হলাম ভায়া মিডিয়া। ঠিক আছে, ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দেই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা, যাই হোক, বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে। চলছে বিয়ের আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দিস সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, হুম। সবাই দেখাশোনা করছি। বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল। He has just come from Canada, তো লম্বা চুল, and he had good, beautiful hair, and he was a handsome man. হুম। আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল ওইটা না। পরে, ওইটা ওই অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার, ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে। তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পেরেছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের সিটে, পিছনের রোতে সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছন থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলে নাই, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। তখন বলে যে তুমি চুল টান দিয়েছো? বলছে হ্যাঁ। বলে কি কেন? সেটা আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা, চিন্তা করো। হুম। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই পুচকে ছেলে তখন বোধহয় স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস, রেড ক্রসের, আর একটা গাড়ি, ফোকসো গাড়ি, সবুজ রঙের গাড়ি আগে, পিছনে দিন মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে। হুম। আমি তখন কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য।
তো ন্যাচারালি আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, এটা তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেন গানধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ির থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, বহুতবার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন হিওয়াজে ট্র্যাক প্লাটুনের একটা ছেলে, কে আমার নামটা মনে নাই, এসে বললো যে ভাই আপনাকে কোট করতে এই চিৎকার করতে, এই তো গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেন গার্ডধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট, আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাড়ি গোলাম মোস্তফার সামনাসামনি বারান্দাতে। আমি মেজর ডালিম, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দেন। হারামজাদা বারবার সে আর্মির, আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে ওই ট্রেনের ঠেকাইলেও প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এটা কি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট, যে ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই কি ব্যাপার, কি আপনি আজকে তো উত্তেজিত করেন, আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওগুলো ওঠ, এ উঠা মাইক্রোবাইস, আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইস। আপনি ব্যাপার কি গাড়িতে, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ, কি আমার কাপড় টাপড় ধরে টানা 4 জন মিলা আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্দর মহলে, নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালার শাশুড়ি মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন যে কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ক্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাজীকে বললো, গাজী সাহেব আপনি কি করছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে আর দি, তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও, কি হয়েছে কি, ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। ঠিক আছে চল, ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে। তখন আমার খালা বললেন, কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে, যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো সাথে। গাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, he was also the chairman of the Red Cross। বুঝতে পারলা? শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন। সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হইল মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না, কিন্তু ওকে বানানো হয়
যাতে করে লুটের এই যে রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্পূর্ণ কোথায় চাচ্ছে, লক্ষ্মীবাড়ি ক্যাম্পে নাকি। তখন আমি চিন্তা করছি কি করি। এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছে, মানে যেখানে যেখানে ক্ষত, তার দিকে রক্ত পড়ছিল। আমি হঠাৎ বললাম, গাড়ি থামাও ড্রাইভার। ইন দি মিন টাইম স্বপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় নাম বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে, বা গাড়ি আসছিল না, কিছু ওরা উপস্থিত ছিল না। তো আমি বললাম গাড়ি থামা, ড্রাইভার গাড়ি থামা দিল। আমরা তখন আমার গাড়িতে প্রায় 4 জন ট্রেন গানধারী লোক, তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন, গাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন নাইমা এখানে আসেন। Somehow that man with train guard, he got down and went to Gazi. গাজিও তখন স্টপ হয়ে গেছে, যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে। আসে বলছে, ওনাকে বোধহয় বলছে যে আপনাকে উনি ডাকছেন নিজের গাড়ি। গাজী গুলিস্তান দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসলো। তখন আমি গাজী গোলাম মোস্তফাকে বললাম যে গাজী সাহেব, আপনি তো আমারই নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালোর জন্য, যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকায় নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দেখতে উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন। এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো, আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, উনি যখন একটু হতভম্ব হয়ে বোধ দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব, আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীর বিক্রম ফেরত আসছে লেডিস ক্লাবে, বাপ্পি ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ, মানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, তো ওনারা তখন চলে গেছে। সেদিন কি ছবি দেখানোর কথা ছিল, সত্যজিৎ রায়ের যদি মহানগর না কি একটা ছবি, তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে the CEO of the MP unit এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে আছে। তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপির পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল, গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্দুকেরা নিয়ে আসছে রেস্ট ময়দান। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওদের কিছু চিন্তা করলো, চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে, কলাবাগানের। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তখন
32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল, ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট, যেটা আমার হাতে গড়া। তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি, আমার জানা আছে। তো গাড়ি চললো, আমরা পিছনে পিছনে চললাম, আবার কাফেলাকে গাড়ি 32 নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায়, স্টপ করার পর গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে চলে যায়। আমরা ওখানে থাকলাম। ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট, যারা ডিপ্লয়েড ছিল, তারা যখন গাড়ির পরিবেশ ধরে নিয়ে আসছে, আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি, যে আমাদের মিসিং অফিসার তার স্ত্রী কোথায় আছে কিনা, যাতে ঢাকার বাইরে না যেতে পারে। এই হুলস্থুল চলছে। আমাদের তখন রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুভমেন্ট, সিও ফার্স্ট লান্সার। তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ, পরে লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা, যাই হোক, তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল, কি বলবে। ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো, ড্রাইভিং সিটে বসা স্বপন, পাশে বসা আমার বোনের জামাই লিটু, আবুল খায়ের লিটু, যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক, বিরাট ধনী ব্যবসায়ী। ওই সালমান রহমান তোমানের সাথে সবাই একটা। যাই হোক, ওরা দুজন, আর এসপি মাহবুব সঙ্গে। এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন কিলার, মানে তাকে যে সমস্ত এই মানুষ মারা টারা হতো আর কি। ঢাকা জেলার এসপি এসপি মাহবুব, not major. He was given during the war he was given rank of a captain. মাহবুব was a good friend of mine, and anyway, ওদের গাড়ি যখন আসলো, আর গাড়ি থেকে পরে আমি এই গল্প মাহবুবের কাছে শুনছি যে স্বপন এই ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের বাড়ি। মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা। তো সে ওয়্যারলেসে জানাইছে যে আমি মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই, আমি বিয়ে বাড়িতে আসছি, এটা আমার দেরি হবে। তো স্বপন চলে গেছে তার বাসায়, সে তাকে মিন্টন রোডে, মানে ক্লাস 1 গ্যাজেটেড অফিসারদের জন্য একটা এনক্লেভ আছে, তুমি হয়তো জানো, দেখেছো কিনা জানি না। তখন বাংলো ছিল, এখন বোধহয় মাল্টি ফ্ল্যাট, ওই ইন্টারকনের সাথে। তো সেখানে মাহবুব থাকতো একটা। তো ফ্ল্যাটে লিটু আর স্বপন গিয়ে উপস্থিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে মাহবুব ওয়াজ গেটিং রেডি টু কাম টু ম্যারেজ সেরিমনি। মানিকগঞ্জ থেকে ফিরে আসছে, উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টাপড় পরতে, চুল আছে। তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমি তো আসছি, আমি তো বলছি তোমাদের জানাইছে, আমার অফিস থেকে জানানো হয়নি যে আমি দেরি হবে মানিকগঞ্জ। হ্যাঁ, কিন্তু মাহবুব এক ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? যে নিম্মি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজী গরম বিয়ে বাড়ি থেকে। কোথায় নিয়ে গেছে, কি হয়েছে জানি না, তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে। তারা সব ওই সারদী উদ্যানে আছে, মানে রেস্ট করছে। আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে, তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার অ্যান্ড abducted officer and his wife. মাহবুবকে চাই নাকি? এটা তো সাংঘাতিক কথা। গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে, মানে হাত দিতে গেছে, রেড টেলিফোন বেজে উঠছে। কে? শেখ মুজিব। ফোন মাহবুব। তো উঠেছে, কে বলছে? আমি মাহবুব বলছি।
বলে যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান। বলে কি জি স্যার বলেন। বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায়। এর মধ্যে চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, সিজিএস, খালিদ মোশাররফ এদেরকে ডাকানো হয়েছে, এরাও আসছেন। মেজর কর্নেল নুরুজ্জামান, রকিবানী চিফ, এরা উপস্থিত আসছেন সবাই। জিয়া রহমান অলসো কেম, ডেপুটি চিফ। আচ্ছা, মাহবুব তখন বলে, চলো। তখন লিটুদের গাড়িতে বসেই ও চলে আসলো। তো ওই গাড়িটা যখন গেল, গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর সেফ, আমাদের মারবে না। কারণ এরা যখন এসে উপস্থিত হয়েছে, তার মানে থিংস উইল বি আন্ডার কন্ট্রোল। আর সারা দেশে কি হচ্ছে এগুলো কিন্তু জানি না, মানে সারা ঢাকা শহরে। তখন গেটের সামনে থামলো, ওটা থেকে মাহবুব নামলো, সব ওনার লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো, গাছের ছায়া নিচ্ছে। আমরা যে মাইক্রোবাসটা আসছি ওটা কিন্তু ওরা জানে না। মাহবুব চলে গেল ভিতরে। ইন দি মিনটাইম আমি চিন্তা করছি যে আমি কি করব, কি করা উচিত। আমার ফার্স্ট ফিল্ডের রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে তখন নিয়ে যেত। আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দেবে। কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁচবে এটাও তো একটা সমস্যা। এটা বোধহয় ঠিক হবে না। যেহেতু মাহবুব ভিতরে গেছে, লেটস সি হোয়াট হ্যাপেন। কিছুক্ষণের মধ্যেই মাহবুব, আমি দেখলাম যে মাহবুব না, শেখ কামাল, রেহানা, তারপরে শেখ জামাল, বেগম মুজিব নিচে গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা টালাম্মার চলার অসুবিধা, মানে রক্তাক্ত চুল্লু, ওদের দেখে তো ওরা ঘাবড়ে গেছে। তারপরে নিম্মির অবস্থা, তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল। তখন ভিতর নজর পড়ে দেখলাম সিটিং রুমে প্রথম আমাদের ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে। তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইল, মিসেস মুজিব দাঁড়ায় রইলেন, আমরা ভিতরে গেলাম। গিয়ে দেখে সব মজলিস বসে আছে, চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ স্টাফ, সিজিএস এন্ড অল দ্যাট। তখন এর মধ্যে গাজী গণহত্যার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ির সবাই ধরে নিয়ে গেছে আর্মি। যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো না। আর ওই গার্মেন্ট 17 দিন যে গার্মেন্ট গেছিল মাইক্রোবাসে, এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে, মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে, যার জন্য এই সবাইকে ডেকে নিয়ে আসছে, জিয়া রহমান, শফিউল্লাহ, খালিদ মোশাররফ। আচ্ছা, তো মুরলী বুদ্ধি আর কি। আমরা ঢুকতেই নিম্মিকে জড়াই ধরলেন মুজিবুর রহমান। মা তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি এটার বিচার করব। এই হারামজাদা গাজী, তুই করছিস কি? এটা কি করলি তুই? যা ওর পা ধরে মাপচা। আমার বউয়ের পা ধরে মাপচা। গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলল, নিজের চপ্পল খুলে বলল, খবরদার, তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি পিছিয়ে যাও। মুজিব ওয়াজ স্লাইটলি নার্ভাস, আর বাকিরা তো সব চুপ করে বসে, আমি চুপ করে দাঁড়িয়ে। তখন বলতেছে মা, আবার মুজিব আমার বউ নিম্মি জ্বরে ধরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করব, তুই আমার ভরসা রাখ। তখন আমার বউ বলছিল, নিম্মি বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাইতে হয় স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চোরের হাতে। এর বিচার আপনি কি করবেন?
আমি বিচার করলাম আল্লাহর কাছে। আল্লাহ তার বিচার করবে, আমি আপনার কাছে কোনো বিচার চাই না। তখন আবার বেগম মুজিব ওদেরকে উপরে নিয়ে যা, তখন ওদেরকে উপরে নিয়ে ওদের আস্তে আস্তে কি জানে। এরপর আমরা বলি এক কাম কর, শফিল্লা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে যাবে। তো শফিলে পিক আপ দি ফোন, রেড ফোন, ফোন করলাম মেজর মোমেনকে। মেজর মোমেন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms operation আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? Kazi has to produce the missing officer, his wife and এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করব আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাপাকাপি শুরু, ওদের গাজীগুলো মতো তো বুক শুকায় শেষ। আর সকালবেলা দেখো প্রাইম মিনিস্টার ডিজায়ার, হি সেড স্যার প্রাইম মিনিস্টার ডিজায়ার্স অর নট ডিজায়ার, উনাকে বলেন উনি লিখিত অর্ডার দিল আমি সেটা মানবো না, বিকজ আই হ্যাভ গট মাই ম্যান্ডেট হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম মাই চিফ অফ স্টাফ। এখানে কোনো ভাই বোনদের ব্যাপার না, এটা হলো লিগাল ম্যাটার, লিগাল ব্যাপার। তখন ছবি বললে তবু দেখো মোমেন্ট তুমি যদি একটুখানি, তখন বলে স্যার প্লিজ ডোন্ট, আই হ্যাভ গট মাই মোরাল এথিক্স, আই এম প্রমিস বাউন্ড টাচিং দ্য কোরআন ওয়েন আই গট কমিশন। আমি এটা আপনার এই কোন রকম আকুতি মিনতি আমি শুনবো না, দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল। তখন মুজিব সবই শুনলেন, যে স্যার এরকম ব্যাপার, এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তখন বলে আর একবার তুই ফোন কর। তো মুজিবুর রহমান শফিরে বললো, শফিউল্লাহ আবার ফোন করলো, আমরা দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় আছি নিমের হাতে উপরে চলে গেছে। ফোন করার পরে শফিউল্লাহ বলে যে লোক মোমেন্ট, আই রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেইন প্লিজ। তখন মুজিবুর রহমানকে দে আমারে দে। উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেনকে যে আমি মুজিব বলছি। He said, sir, I have no time, I am running a big operation and I am the commander. I am sending one of my officers to your residence. He will explain whatever I have got to say. So he dropped the phone. মুজিবের মুখ শুকিয়ে গেল। এখানে যারা বসা কি জিয়া রহমান আর খালেদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে। শফিউল্লাহ কি করা যাবে? উইদিন 5 minutes Captain Shahid arrived. He was from Cavalry and he was a friend of mine during the student days. আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি। ও হলো তোমার কি বলে এটা লালবাগের ছেলে, আমরা ছিলাম মালিবাগ। যাই হোক, সরি ও আমরা দোস্ত মানে বন্ধু। তো ক্যাপ্টেন হি ওয়াজ এ রিপ্যাট্রিয়েটেড অফিসার এনিওয়ে। তো শহীদ আসছে, আসার পরে তখন মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে, স্যার আই হ্যাভ বিন ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red Cross
মাইক্রোবাস। নাও যেহেতু আমরা ডিপ্লয়েড আছি to recover the illegal arms, the commander said, no way, Ghazi and these 17 people has to be surrendered to him, and then legal proceedings will start according to the law. দেশে ইমার্জেন্সি চলছে, আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তখন বলে স্যার আমার আর কিছু বলার নেই, আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলা হয়েছে শুনে আমাদের কমান্ডারকে জানান। না ঠিক আছে, তুমি যাও বাবা। তো শহীদ চলে গেল। এরপর শেখ মুজিব আমাকে বললো তুই মাফ করে দে। আমি স্যার আমি তো বললাম স্যার শেখ মুজিবকে কাউকে বোধহয় আপনি মানে অফিসিয়াল কোনো এগুলি মানতো না। আমাকে তুই করে বলতো, কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তো। না উনি তো মাহবুবকেও তুই করে বলতো, গোলাম মোস্তফাকেও তুই করে বলতো, শফিউল্লাহকেও তুই। আমি জানি না, কিন্তু আমাকে উনি তুই করে বলতেন। আমি তো ওর থেকে যে কোনো সময় গিয়ে ডাক্তার যাইতাম, খাবার খাইতাম বসে। কই মাছ পছন্দ করতেন, ওই ওনার চৌবাচ্চে সবসময় বড় বড় কই মাছ থাকতো, আরামসে খাইতাম, চলন বিলে কই মাছ, কোনো অসুবিধা নেই। আমার তো গতিবিধি ছিল খুবই খোলা, মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম, যে কোনো সময় ডাকলেই চলে যেতাম। উনি প্রায় ডাকতেন আমাকে আর্মির খবর না জন্য। তো এখন উনি বললেন ঠিক আছে দাঁড়েন যা, আমি বিচার করব। আমি স্যার ভেরি গুড। তো এই আমার গাড়ি বাইক করে ওরা বাসায় পৌঁছে দিয়ে, ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে, মানে মার্সিডিজ। আমি স্যার নট নিডেড, বাইরের স্বপন আছে, আরো 2-4 দিনের মধ্যে আসে পড়তে, গাড়ির কোনো অভাব নাই, আমরা চলে যাব, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই। বলে না শোনো এক কাজ, আই গাড়িগুলো আহমদাদা তুই যাবি এ দেশেতে, বিহার বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করার সম্পাদন করার জন্য। নিমি বলল খবরদার তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই, তুমি সেটা লস করছো, তুমি যাবে না, ইউ উইল নট গো। তখন চুপ, তোমরা চলে যাই। আমরা চলে আসলো। আসার পরে কন্যা সম্প্রদানে যে বাকি কতগুলি থাকে না রকম রকম, ওই সমস্ত সম্পাদন করা হইল। এরপরে 2 দিন পরে আমি কুমিল্লা ফিরে চলে আসবো। হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফ স্টাফ শফিউল্লাহকে। ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে ডালিম ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও, ইউ টু তোমার তোমার একটা তোমার এই তোমার নিমের ঘটনাকে নিয়ে এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে, এটা আমার বইটা আছে যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না অল দিস থিংস, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে। আজব ব্যাপার, দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। তা আমি আর কুমিল্লায় যাওয়া বন্ধ হলো। এরপরে আর আমার কুমিল্লায় যাওয়া হয়নি। উনি কি করলেন, হঠাৎ একদিন না, এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লায় থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন না অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে, আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাইরে হয়েছে পিও 9, প্রেসিডেন্সিয়াল অর্ডার 9 একটা ছিল তখন, কোনো কারণ দর্শানোর বেঁচে রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু sack anyone from the service, এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, তো P1 এটাকে বলা হয়তো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, P09। তো ওই P09 এর
আমাদের আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর, আমি এই ঘটনা যখন ঘটে, খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা। সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লায়। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি। স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। তো পার্টি চলছিল, তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো, হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো স্যাক করা হয়েছে পিও 9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুদার কাছে। তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার সেক্টরে থেকে। হি ওয়াজ এ ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায় যে আসলাম, সন্ধ্যার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to শেখ মুজিবের house. গিয়া শেখ মুজিবকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলো, স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং, এটার অফিসিয়াল কপি উইল কাম ডিউ প্রসেস টু ডিউ প্রসেস। মুজিবুর রহমান ওয়াজ ফেভারেবল। এতে কি নানু, তুই কেন? স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না, না পয়সার লোভে, না কুরগতির লোভে। আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওত নিই। যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মিতে চাকরি করতে। যদি আপনি আমার অনেক কাছের লোক, তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সেই জায়গায় চাকরি করতে না। ইউ বিকাম ভেরি ইমোশনাল। তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বলেন যে স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাট দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায়, তখন মুজিব আমাকে বললো যে ডালিম তুই একটু থাম, হুদা তুই একটু বাড়ি যা। হুদা বাইরে গেল, আমার বললো যে তুই আর নূর আমার সাথে রাখছি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের, আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে, তখন তো আর মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর that was the last meeting between us and between me and শেখ মুজিব পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং হতো, ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর শেখ, তো আমরা চাটা খেলাম। সেসব বলে দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না। পার্টি কেন করে চালিত হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে বলে না না তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিচ্ছেন, 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে, আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বললো যে না না শোন, তবে তোদের জন্য আমি কি করতে পারি।
তোরা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যাদের ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম যে, আমি বললাম চাচা আপনি কে আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি কৃত করছেন, আল্লাহ আল্লাহ খায়ের আল্লাহ। খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের। আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই দুজনেই। এটা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না। আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না, কোনো ব্যাপার। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন, তাহলে আবার আমরা চাকরি দেবো, তাহলে দরকার কিছু। কিন্তু যারাকে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময় যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন। আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো, আমার কম্বলটা কই, সেটাও বাংলিশ করে বাইরে পাঠাই হারামজাদা। এদের নিয়ে আপনার রাজনীতি করতেছে করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তুফাইলি জিগান এই কথা জানলো কিভাবে জনগণ, তখন আবার তুফাইল কাজ এগুলি মুছে জলদি জলদি। চাচা, এই যে চাটার দল আপনাদের ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ থেকে কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে, চাচা, আগে হোক পরে হোক দিন একদিন আসবে, যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোককে খুঁজে দেবে। আসি, সালাম বুঝলা, আমরা বিফোর 75। স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই, যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে ওয়াজেদের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই টাই পাঠাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতি কিছু চলছিল, তেমন বিশেষ কিছু না। ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা বলতে পারবো না, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশন এবং রক্ত পিপাসু দেন হার ফাদার। এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করছে, বাংলাদেশের লোকে মারছে, গুম করছে, আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? কে মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? সে আমাদের একজন সহজ মানে সমমনা সেনা মেম্বার ছিলেন। ওনাকে বন্দি করছিলেন, মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে,
যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকারের মুজিব সরকার। তার বিরুদ্ধে হি ওয়াজ দি ম্যান হু স্পোক আউট, যে আমি একটা জিনিস বনগা দিয়ে কোনো ট্রেন যেতে দেবো না। সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরে বসে মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে বাধ্য। হি ওয়াজ এ দেশপ্রেমী। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে, তবে কিছু জানতাম। স্বপন টপন এরা ছিল, সব ক্র্যাক পার্সন, সবাই কিনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করছিল। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের পীঠস্থান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আরো অনেকে উপস্থিত ছিল। মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই, যে সচিবালয়ে যারা থাকতো বড় বড়। সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্য স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন আঙ্গিক অঙ্গনে কি করতে হবে না হবে, এই সমস্ত আলোচনা হচ্ছিল। ওদের কাপড় কি। আর দীপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। একসময় আমরা যখন কথাবার্তাতে লিপ্ত, দীপি ধর আমাদের কাছে আসলেন। আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল্ড করা হবে। তখন জিপি ধর আমাদেরকে, আমরা নোটিসও করে যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু করে, বয় জেন্টলম্যান, লিসেন টু মি, ইউ ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট অল দিস। You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান, যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়া মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। স্যার, যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গিয়েছে, এটা একটা মজার ব্যাপার। নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা। 30 লক্ষ তো নয়, শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমনে, সেটার ইতিহাস বোধ আবার বই মেঝে লেখাতে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটদের বলছি, মুজিব যখন ইংল্যান্ড, মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করিম, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের কাছে যায়, ক্ল্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি, মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা, এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দেবে। সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ। ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাইল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে
যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইরে ফেলানোর বন্দোবস্ত করা হয়েছে। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলছি ক্ষয়ক্ষতির, তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত, তো যে সবকিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ। এখন 3 লক্ষরে তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবে। আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন। ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বলল 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিবরা তো আর কাটও করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। After the interview was over, Mujib went to retire into his bedroom. Siraj Bhai came and Rizal Karim came. They saw David was to handkerchief বাইর করে তার চোখ মুছতেছে, পানি পড়তেছে তো চোখ মুছতেছে। তোরা মনে করলেন যে মুজিব ভাই এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস্ট আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারছে। তখন তারা বললো, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার কি? তখন ডেভিড ফ্রস্ট বলল, মুজিবের ইন্টারভিউতে আমি কানতাছি না, the way he was rogering my mother tongue, আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল। এখানে আজকে মতো থাক, আমার একটা কাজ আছে, আমাকে একখানে আবার যেতে হবে। আমি তো বাউন্ডুলে ঘুরে বেড়াই। স্যার 2 মিনিট সময় নেব। 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি দীপুধরের কথা, স্যার এটা কারা করেছে স্যার? দীপুধরের কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আর শ্রোতারা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। তো এটা কার খাচ্ছে? পাকিস্তানের ওদের মাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, তাদেরকে এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা গড়বে ইন্ডিয়ান স্টাইল, মানে ইচ্ছা মতো। এই ব্যাপার। আর সিরাজ ব্যাপার এই যে রকেট সায়েন্সের দরকার না ওনার। রাইট স্যার, এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী চিনি, আর কি বলি। আমরা তো দেখি না, আমরা তো সারা বাংলাদেশে, আমি যদি হবে না, কারণ তাদের ইজ্জত আমি কেন ভুলভুল করতে যাবো? আমি তাদেরকে এক্সপোজ করলাম, কিন্তু আমি 2 জন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব। আর স্যার সব শেষ কোশ্চেন হচ্ছে, সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো, এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো স্যার। দেখা, সিরাজ শিকদার was a genuinely patriotic revolutionary. তার জন্য তাকে জীবন দিতে হয়েছে এবং তাকে ধরতে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল ইএ চৌধুরী
অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ ইয়ে চৌধুরী, তার শালারাকে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরা হয়েছে। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম শেরের কাছে, বাট ইট ওয়াজ আই থিঙ্ক টু লেট, বা হোয়াট এভার ইট ইজ, হি গট কট। স্যার মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর। এর আগে 2-3 বছর আগেও আপনার মাসেল টাসেল একদম 6 প্যাক ট্যাক ছিল। শরীর কেমন স্যার? আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আলহামদুলিল্লাহ। দেখো, তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার দেখতেছো, সবাই দেখতেছো। নিম্মি ভাবি কেমন আছে? আমাদের সবার প্রিয় ভাবি। না, উনি বেঁচে নাই, উনাকে আল্লাহ নিয়ে গেছে। ও, উনি নাই না? আচ্ছা। ও হ্যাঁ, এবং উনি মারা গেলেন কত বছর, প্রায় 1905 সালে মারা গেছেন। 2005? হ্যাঁ, কারণ she was not allowed to take any treatment. She was under house arrest. 1996 মধ্যখানে খালেদা জিয়া ক্ষমতা এসেও তার পাসপোর্টটা দেয় নাই। Yes. Then she was, when she was free, he fought legal battle and got her passport. কোনো ইয়া করে না, তোষামত করে না। যদিও কামাল সিদ্দিকী wanted to do that, যে ম্যাডামের সাথে একবার দেখা, অন্যদিন আমি ম্যাডামের সাথে দেখা করবো। যাই হোক, legally he got it back, she got it back. তখন it was the 4th stage of cancer. তো যখন তোমার 4th স্টেজে ক্যান্সার চলে যায়, তখন আর সেই যুগে কোনো চিকিৎসা করতে পারে। আমি অনেক জ্ঞান নিয়ে গেছি, আমি কি করতে পারি। যাক, প্রিয় দর্শক, মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 50 বছর পরে হলেও অন্তত আপনার কথা শুনতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি 8 লাখ মানুষ একসাথে দেখছিলেন। আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। শুধু ভিডিও দেখা না, বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা, যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রসের প্রেসিডেন্ট বানিয়েছিলেন, একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে। তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ, সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন। ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন, আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন। তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই। শেখ হাসিনা গত 15 বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডের সেই ফুটেজগুলো দেখছিলাম, হেফাজতের হত্যাকাণ্ড, বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা, মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনাবাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই। তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসে। আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই, এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেকদিন ধরেই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই, এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন, এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই 21শে আগস্টের মতো, ততবারই 10টা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন। সো আপনাদের একটা পক্ষ নিতে হবে। বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল। এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত। উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোশ্চেন করিও না, সেটা কোনোদিন করব না, কিন্তু সেই পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন। সেই আমি মেজর ডালিম বলছি, সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু আজকে এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো, তাহলে বাংলাদেশ
কোথায় যেত, কি হতো, সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত। এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি, ওনার বয়স ৮০-র উপরে, আপনার ৮৫ তাই না স্যার? না, ৭৫। ৭৫, যাক ৭৫ বছর বয়স। তো ৭৫ বছর বয়স অনেক বয়স। উনি দেখতে অনেক ইয়াং, যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান, এখনো জিম করেন নিয়মিত। তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেওয়ার অনেক কিছু আছে। আর যাই হোক, তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না। আমি তারেক রহমান এবং বেগম খালেদা জি, আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন, এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেওয়া হয়, তাহলে তিনি আবারও দেশে যে এই দেশের হাল ধরবেন। বীর যোদ্ধা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে। হ্যাঁ, শেষ কথা, প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে। আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য, যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপক্ষে এগিয়ে নেওয়ার স্বার্থে, তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি, তারা মনে করেন, তাহলে আমরা পিছু পা হবো না। আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্য যা করার করেছে, নিজেদের জন্য কিছুই করে। স্যাক্রিফাইসের কথাটা না হয় বাদই দিলাম। আমি কাউকে, যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্যও পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন, আল্লাহ তার বিচার করবেন, এবং বিচার হয়ে গেছে, কিছু বিচার বাকি রয়ে গেছে, তা আল্লাহ করবে। এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুমে হয়েছে। এরকম মেজর ডালিম হয়তো অন্য কেউ হতে পারত। এটি আমার শেষ কথা। আমি তোমার মাধ্যমে তোমার যারা আমার এই কথা শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, আমরা মেজর ডালিম সম্পর্কে আমরা ছোট্ট একটা প্যাকেজ তৈরি করেছি, এটা দেখে শেষ করব আজকের অনুষ্ঠান। আজ এক জীবন্ত কিংবদন্তির অজানা গল্প শুনবে বিশ্ববাসী। পৃথিবীতে এমন সাহসী সূর্য সন্তান শতাব্দীতে খুব একটা জন্মায় না। লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, বীরুত্তম মেজর ডালিম নামেই যিনি সমধিক পরিচিত, যে নামটি শুনলেই কেঁপে ওঠে বাকশালীদের অন্তর। রূপকথার ডালিম কুমারের চেয়েও যে চরিত্রটি অধিক চর্চিত, তিনি মেজর ডালিম। আমার মতো লক্ষ কোটি তরুণ যে নামটি শুনে শুনে নানা কিংবদন্তির চিত্র এঁকেছে কল্পনার ক্যানভাস জুড়ে, আজ তাদের স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার দিন। শরীফুল হক ডালিম 1964 সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম 20 এপ্রিল 1971 সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।